নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ পড়ছি একটি ভৌতিক মালগাড়ি আর গার্ড সাহেব এই নামের বিমল করের লেখা একটি ভৌতিক গল্প। সে কি আজকের কথা? 40-45 বছর আগের ঘটনা। আমার তখন কী বা বয়স, বছর 22। অনেক কষ্টে একটা চাকরি পেয়েছিলাম রেলের, তাও জুটেছিল যুদ্ধের কল্যাণে। তখন জোর যুদ্ধ চলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আমাদের এখানে যুদ্ধ না হোক তোড়জোড়ের অন্ত ছিল না। হাজারে হাজারে মিলিটারি, শয়ে শয়ে ক্যাম্প, যত্রতত্র প্লেনের চোরা ঘাঁটি, রাস্তাঘাটে হামেশাই মিলিটারি ট্রাক আর জিপ দেখা যেত। ওই সময়ে সব জায়গাতেই লোকের চাহিদা হয়েছিল, কলকারখানায়, অফিসে, রেলে, মিলিটারিতে তো বটেই। চাকরি পাওয়ার পর আমাদের মাস তিনেকের একটা ট্রেনিং হলো। তারপর আমায় পাঠিয়ে দিল মাকোড়া সাইডিং বলে একটা জায়গায়। সে যে কী ভীষণ জায়গা তা আজ আর বোঝাতে পারবো না। বিহারেরই একটা জায়গা অবশ্য, মধ্যপ্রদেশের গা ঘেঁষে, কিন্তু জঙ্গলে আর ছোট ছোট পাহাড়ে ভর্তি। ওদিকে মিলিটারির এক ছাউনি পড়েছিল, শুনেছি গোলা বারুদও মজুদ থাকতো। ছোট একটা লাইন পেতে মাকোড়া থেকে মাইল 1.5-2 তফাতে ছাউনি গড়া হয়েছিল। স্টেশন বলতে 1.5 কামরার এক ঘর, মাথার ওপর টিন। ইলেকট্রিক ছিল না। প্ল্যাটফর্ম আর মাটি প্রায় একই সঙ্গে, অবশ্য প্ল্যাটফর্মে মোরান ছড়ানো ছিল। স্টেশনের পাশেই ছিল আমার কোয়ার্টার, মানে মাথা গোঁজার জায়গা। সঙ্গী বলতে এক পোর্টার, তার নাম ছিল হরিয়া। সে ছিল জোয়ান, তাগড়া, টাঙ্গি চালাতে পারত নির্বিবাদে। হরিয়া মানুষ বড় ভালো ছিল, রাম ভক্ত মানুষ। অবসরে সে আমায় রামজি, হনুমানজির গল্প শোনাতো, যেন আমি কিছুই জানি না রাম সীতার। হরিয়াকে আমি খুব খাতির করতাম, কেননা সেই আমার ভরসা। হরিয়া না থাকলে খাওয়া বন্ধ। ভাত, রুটি, কচুর তরকারি, ভিন্ডির ঘ্যাঁট, অড়হর ডাল, আমড়ার টক সবই করতো হরিয়া। আহা, তার কি স্বাদ! মাছ, মাংস, ডিম হরিয়া ছুঁতো না, আমারও খাওয়া হতো না। তাছাড়া পাবই বা কোথায়? সপ্তাহে একদিন করে আমাদের রেশন আসতো রেল থেকে। চাল, আটা, নুন, তেল, ঘি, আলু, পেঁয়াজ আর লঙ্কা, ব্যাস। জায়গাটা যেমনই হোক, আমাদের কাজকর্ম প্রায় দিন ছিল না। সারাদিনে একটা কি দুটো মালগাড়ি আসতো, এসে স্টেশনে থামতো। তারপর 3-4টে করে ওয়াগন টেনে নিয়ে ছাউনির দিকে চলে যেত। একসঙ্গে পুরো মালগাড়ি টেনে নিয়ে যেত না কখনো। আর প্রত্যেকটা মালগাড়ির দরজা থাকতো সিল করা। ওর মধ্যে কি থাকতো জানার উপায় আমাদের ছিল না। বুঝতে পারতুম গোলা বারুদ ধরনের কিছু জিনিস আছে। হরিয়া তাই বলতো। আমি অবশ্য অতটা ভাবতাম না। মালগাড়ির দরজা সিল করা থাকবে এ আর নতুন কথা কি? তার ওপর মিলিটারির বরাদ্দ মালগাড়ি। খোলা মালগাড়িতে আমরা যে তার কাঁটা লোহা লক্কর দেখেছি। মালগাড়ি ছাড়া আসতো অদ্ভুত এক প্যাসেঞ্জার ট্রেন, জানলাগুলো জাল দিয়ে ঘেরা, ভেতরে সারসি ধোঁয়াটে রঙের, কিছু দেখা যেত না। দরজায় থাকতো রাইফেলধারী মিলিটারি। 1-2 সপ্তাহ বাদে এই রকম গাড়ি আসতো, 2-1 মিনিটের জন্য দাঁড়াতো, আমাকে দিয়ে কাগজ সই করাতো, তারপর চলে যেত ছাউনির দিকে। গাড়িটা যতক্ষণ স্টেশনে দাঁড়িয়ে থাকতো ততক্ষণ কেমন এক গন্ধ বেরোতো, ওষুধ ওষুধ গন্ধ। সঙ্গী নেই, সাথী নেই,
কথা বলার লোক একমাত্র হরিয়া। দিন আমার বনবাসে কাটতে লাগলো। এসেছিলাম গরমকালে, দেখতে দেখতে বর্ষা পেরিয়ে গেল। অতিষ্ঠ হয়ে উঠলাম, মনে হতো পালিয়ে যাই, কিন্তু যাব কেমন করে? চাকরি পাবার লোভে বন্ড সই করে ফেলেছি। না করলে হয়তো চলতো, কিন্তু সাহসে কুলোলো না। আমার সবচেয়ে খারাপ লাগতো মালগাড়ির গার্ড সাহেবগুলোকে। ওরা কেউ মিলিটারি নয়, কিন্তু স্টেশনে গাড়ি দাঁড় করিয়ে রেখে 2-4 ঘন্টা সময় যা কাটাতো, কেউ এসে গল্প গুজব পর্যন্ত করতো না। ওরা কোন লাট বেলাট বুঝতে পারতাম না। কাজের কথা ছাড়া কোনো কথাই বলতো না। আর এটাও বড় আশ্চর্যের কথা, গার্ডগুলো যারা আসতো সবাই হয় মাদ্রাজি, অ্যাংলো ইন্ডিয়ান, না হয় গোয়ানিজ ধরনের। একজন গার্ড শুধু আমায় বলেছিল চুপি চুপি, কখনো কোনো কথা জানতে চেও না, আমরা মিলিটারি সার্ভিসের লোক, তোমাদের রেলের নয়। আমরা আমাদের ওপরওয়ালার হুকুমে কাজ করি, আর কোনো কথা জিজ্ঞেস করবে না, কাউকে কিছু বলবে না। সেদিন থেকে আমি খুব সাবধান হয়ে গিয়েছিলাম। সব জিনিসেরই একটা মাত্রা আছে। ওই জঙ্গলে ওইভাবে একা পড়ে থাকতে থাকতে 6 মাসের মধ্যেই আমি যেন কেমন হয়ে গেলাম, পাগল পাগল লাগতো নিজেকে। হরিয়াকে বলতাম, চল পালিয়ে যাই। হরিয়া বলতো, আরে বাপরে বাপ, বলতো অমনি কাজ করলে ফাটকে ধরে দেবে, না হয় ফাঁসিতে লটকে দেবে, অমন কাজ করবেন না বাবু। আমার প্রাণেও ভয় ছিল। পালাবো বললেই তো আর পালানো যায় না। সময় কাটাবার জন্য আমি প্রথমে অনেক বলে কয়ে 2 প্যাকেট তাস আনাই। রেশনের চালে ডালের সঙ্গে তাস পাঠিয়ে দেয় এক বন্ধু। পেশেন্স খেলা শুরু করি। তবে কত আর পেশেন্স খেলা যায়, তাসগুলোয় ময়লা ধরে গেল। তারপর শুরু করলাম রেলের কাগজে পদ্য লেখা। এগুতে পারলাম না। পদ্য লেখা বড় মেহনতের ব্যাপার। শেষে পেন্সিল আর কাগজ নিয়ে ছবি আঁকতে বসলাম। স্কুলে আমি ছোটবেলায় ড্রয়িং ক্লাসে একটা কেটলি এঁকেছিলাম। ড্রয়িং স্যার আমার আঁকা দেখে বেজায় খুশি হয়ে বলেছিলেন, বাহ, বেশ লাউ এঁকেছিস তো। এক কাজ কর, এবার লাউ আঁকতে চেষ্টা কর, কেটলি হয়ে যাবে। তুই সব সময় উল্টে নিবি। তোকে বলল বেড়াল আঁকতে, তুই বাঘ আঁকতে শুরু করবি, দেখবি বেড়াল হয়ে গেছে। লজ্জায় আমি মরে গিয়েছিলাম সেদিন। তারপর আর ড্রয়িং করতে হাত উঠতো না। বন্ধুদের নিয়ে আঁকিয়ে নিতুম। এতকাল পরে আবার ছবি আঁকতে বসে দেখলাম ভূত, প্রেত, দানব, দৈত্যী হাতে এসে যায়, কিন্তু গাছপালা, মানুষ এগুলো আর আসে না। ছবি আঁকার চেষ্টাও ছেড়ে দিলাম। তবে হিজিবিজি ছাড়তে পারলাম না। সময় থাকলেই কাগজ পেন্সিল হাতে নিয়ে হিজিবিজি আঁকতে বসে যেতাম। কিম্ভূত কিমাকার আঁকা বেরিয়ে আসতো হাত থেকে। এইভাবে শরৎকাল এসে গেল। শরৎকাল চলে এলো না বলে বলা উচিত শরৎকালের মাঝামাঝি হয়ে গেল। ওখানে অবশ্য ধানের ক্ষেত, পুকুর, শিউলি গাছ নেই যে চট করে শরৎকালটা চোখে পড়বে। ধানের ক্ষেতে মাথা দুলিয়ে দুলিয়ে কেউ ডাকার নেই। পুকুর নেই যে শালুকে শাপলায় পুকুর ভরে উঠবে। আর একটাও শিউলি গাছ নেই যে সন্ধে থেকে ফুলের গন্ধে মন আনচান করবে। ওসব না থাকলেও আকাশ আর মেঘ আর রোদ বলে দিত শরৎ এসেছে। একটা জায়গায় কিছু কাশফুলও ফুটেছিল।
এই সময় একদিন এক ঘটনা ঘটল। তখন সন্ধে রাত, কি সবেই রাত শুরু হয়েছে। ইঞ্জিনের হুইসেল শুনতে পেলাম। রাতের দিকে আমাদের ফ্ল্যাগ স্টেশনে ট্রেন আসতো না, বারণ ছিল। একদিন শুধু এসেছিল। কোয়ার্টারে বসে ইঞ্জিনের হুইসেল শুনে আমি হরিয়াকে বললাম, তুই কচুর দম বানা, আমি দেখে আসছি বলে একটা জামা গায়ে চাপিয়ে বেরিয়ে পড়লাম। কোয়ার্টার থেকে স্টেশন 25-30 পা। বাইরে বেরিয়ে যেন চমক খেলাম। মনে হলো যেন সকাল হয়ে এসেছে। এমন ফর্সা। আকাশের দিকে তাকিয়ে দেখি টলটল করছে চাঁদ। এমন মনোহর চাঁদ জীবনে দেখিনি। কি যে সুন্দর, কেমন করে বোঝাই। মনে হচ্ছে রূপোর মস্ত এক ঘরার মুখ থেকে কল কল করে চাঁদের আলো গড়িয়ে পড়ছে নিচে। জ্যোৎস্নায় আকাশ, বাতাস, মাটি সবই মাখামাখি হয়ে রয়েছে। এ আলোর শেষ নেই, অন্ত নেই রূপের। আকাশের দু এক টুকরো মেঘও সরে গেছে একপাশে। চাঁদের কাছাকাছি কিছু নেই, শুধু জ্যোৎস্নার আলো ছড়িয়ে পড়ছে চারিদিকে। স্টেশনে এসে দরজা খুললাম, তার আগেই চোখে পড়েছে অনেকটা দূরে এক মালগাড়ি দাঁড়িয়ে। ইঞ্জিনের মাথায় আলো জ্বলছে না, ড্রাইভারের পাশেও আলো নেই। দরজা খুলে আমাদের লণ্ঠন বার করলাম, লাল সবুজ লণ্ঠন। লণ্ঠনের মধ্যে ডিবি ভরে দিলাম জ্বালিয়ে। বাইরে এসে হাত নেড়ে নেড়ে লণ্ঠনের সবুজ আলো দেখাতে লাগলাম, মানে চলে এসো, স্টেশন ফাঁকা, লাইন ফাঁকা। ট্রেনটা এগিয়ে এলো না। কিছুক্ষণ পরেই দেখি মালগাড়ির দিক থেকে কে আসছে, হাতে আমার মতোই লাল সবুজ লণ্ঠন। তার হাঁটার সঙ্গে লণ্ঠন দুলছিল। আমি দাঁড়িয়ে থাকলাম, ব্যাপারটা বুঝতে পারছিলাম না। এরকম ঘটনা আগে দেখিনি। লোকটা কাছাকাছি আসতে চাঁদের আলোয় আমি তার পোশাকটা দেখতে পেলাম। সাদা পোশাক, গার্ড সাহেবের পোশাক। দেখতে দেখতে গার্ড সাহেব একেবারে কাছে চলে এলো, সামনে। আমি অবাক হয়ে লোকটাকে দেখতে লাগলাম। লম্বা চেহারা, ফর্সা, মাথায় কোকড়ানো চুল, বাঁ হাতে এক টিফিন ক্যারিয়ার। গার্ড সাহেব কাছে এসে দাঁড়ালো, দেখলো আমাকে। তুমি এই ফ্ল্যাগ স্টেশনে আছো? হ্যাঁ স্যার, আমাদের ইঞ্জিন বিগড়ে গেছে। মাইল চারেক আগে ইঞ্জিনের কি হলো কে জানে, থেমে গেল। ড্রাইভাররা চেষ্টা করেও চালাতে পারলো না। আচ্ছা, বিকেল থেকে জঙ্গলের মধ্যে পড়ে আছি, কোনো সাহায্য নেই, পাবার আশাও নেই। সন্ধ্যের আগে ইঞ্জিন আবার চলতে শুরু করলো, ধীরে ধীরে চাকা ঘষতে ঘষতে। কোনো রকমে এই পর্যন্ত এসেছি, আর এগুনো গেল না। আমি বললাম, তাহলে তো খবর দিতে হয় স্যার। হ্যাঁ, মেসেজ দিতে হয়। চলো মেসেজ দাও। স্টেশন ঘরে এসে টরে টক্কা যন্ত্র নিয়ে বসলাম, খবর দিতে লাগলাম। ভাগ্যিস টরে টক্কা যন্ত্রটা ছিল। 3 জায়গায় খবর দিয়ে যখন মাথা তুলেছি, দেখি গার্ড সাহেব চেয়ারে বসে ঝিমোচ্ছে। দিয়েছো খবর? হ্যাঁ স্যার। এবার তাহলে খাওয়া যাক। তোমার এখানে নিশ্চয়ই জল আছে? ওই কলসিতে আছে। ধন্যবাদ। গার্ড সাহেব উঠে গিয়ে রেল কোম্পানির মগ আর অ্যালুমিনিয়ামের গ্লাসে করে জল নিয়ে বাইরে গেল। লোকটা বাঙালি নয়, অ্যাংলো ইন্ডিয়ানও নয়, ভাঙা ভাঙা ইংরেজিতে কথা বলছিল। কোথাকার লোক আমি বুঝতে পারছিলাম না। তার হিন্দি বলিও স্পষ্ট নয়। হাত মুখ ধুয়ে এসে লোকটা বলল, আমি বড় হাংরি, আমি খাচ্ছি। তুমি কিছু খাবে? না স্যার, আপনি খান। তুমি একটু খেতে পারো, আমার যথেষ্ট খাবার আছে। থ্যাংক ইউ স্যার, আমার রান্না হয়ে গিয়েছে কোয়ার্টারে, আপনি খান, আপনার খিদে পেয়েছে। আগে যদি বলতেন আপনাকে আমার কোয়ার্টারে নিয়ে যেতাম, খাবারগুলো গরম করে নিতে পারতেন। গার্ড সাহেব আমার দিকে চোখ তুলে কেমন যেন হাসলো, বলল, তোমার হাতটা বাড়াবে? বাড়াও না।
আমি কিছু না বুঝতে পেরে হাত বাড়ালাম। গার্ড সাহেব টিফিন ক্যারিয়ার থেকে এক টুকরো মাংস তুলে আমার হাতে ফেলে দিল। আমার হাত পুড়ে গেল যেন। মাটিতে ফেলে দিলাম। হাসতে হাসতে গার্ড সাহেব খাওয়া শুরু করলো। আমি কাগজে হাত মুছতে লাগলাম। হাতে না ফোসকা পড়ে যায়। খেতে খেতে গার্ড সাহেব বলল, তোমার নাম কি ছোকরা? নাম বললাম। এখানে কতদিন আছো? 6 মাসের কাছাকাছি। ভালো লাগে জায়গাটা? না। তাহলে আছো কেন? কি করব? চাকরি স্যার। চাকরি? গার্ড সাহেব খেতে লাগলো। দেখলাম সাহেব খুবই ক্ষুধার্ত। খেতে খেতে সাহেব বলল, তোমাদের এখানে আজ কোনো ট্রেন এসেছে? না স্যার, আজ কোনো গাড়ি আসেনি। আমি বুঝতে পারছি না আমার গাড়িটার কেন এরকম হলো। ভালো গাড়ি, ঠিকই রান করছিল, হঠাৎ থেমে গেল কেন? ইঞ্জিন ব্রেকডাউন? কিন্তু কেন? আমরা যখন ওই ছোট নদীটা পেরোচ্ছি, জাস্ট একটা কালভার্টের মতো ব্রিজ, তখন একটা শব্দ শুনলাম, এরোপ্লেন যাবার মতন শব্দ। কিন্তু শব্দটা জোরে নয়, ভোমরা উড়ে বেড়ালে যেমন শব্দ হয় সেই রকম। ব্রেক ভ্যান থেকে তাকিয়ে তাকিয়ে দেখলাম, আকাশে কিছু দেখতে পেলাম না। নদীর শব্দ? না না, জলের শব্দ নয়। আশ্চর্য ব্যাপার কি জানো, 2-1 ফার্লং আসার পর ইঞ্জিন বিগড়ে গেল। হঠাৎ, একেবারে হঠাৎ। আর একটা ব্যাপার দেখলাম, খুব গরম লাগতে লাগলো। এই সময়টা গরমের নয়, জায়গাটাও পাহাড়ি, বিকেলও ফুরিয়ে আসছে, হঠাৎ অমন গরম লাগবে কেন? সেই গরম এত বাড়তে লাগলো, মনে হলো গাটা বুঝি পুড়ে যাবে। ড্রাইভাররা পাগলের মতো করতে লাগলো। পুরো গাড়িটাও যেন আগুন হয়ে উঠল। অবাক হয়ে বললাম, বলেন কি স্যার? ঘণ্টাখানেক এই অবস্থায় কাটলো। আমরা সবাই নিচে নেমে দাঁড়িয়ে থাকলাম। তারপর তারপর গরম কমতে লাগলো। কমতে কমতে প্রায় যখন স্বাভাবিক, তখন দেখি ইঞ্জিনটাও কোনো রকমে চলতে শুরু করেছে। এ তো বড় অদ্ভুত ঘটনা। খুবই অদ্ভুত। আরও অদ্ভুত কি জানো, আমরা গাড়ি নিয়ে খানিকটা এগোবার পর কোথা থেকে মাছির ঝাঁক নামতে লাগলো। মাছির ঝাঁক? আমার গলা দিয়ে অদ্ভুত শব্দ বেরোলো। ওহ, সেই ঝাঁকের কথা বলো না। পঙ্গপাল নামা দেখেছ? তার চেয়েও বেশি। চারিদিকে শুধু মাছি আর মাছি। আমাদের গাড়িও ছুটতে পারছিল না। যে মাছির ঝাঁক পেছনে ফেলে পালিয়ে আসবো তার উপায় নেই। অনেক কষ্টে তাদের হাত থেকে রেহাই পেয়েছে। আমি তো ব্রেক ভ্যানের জানলা টানলা বন্ধ করে বসেছিলাম, কিন্তু ড্রাইভাররা মরেছে। জানি না মাছিগুলো ইঞ্জিনের কিছু গোলমাল করে দিয়ে গেল কি না, তবে আগেও তো ইঞ্জিন খারাপ হয়েছিল। আমি চুপ। অনেকক্ষণ পর বললাম, এরকম কথা কিন্তু কখনো শুনিনি স্যার। আমারও ধারণা ছিল না। গার্ড সাহেব খাওয়া শেষ করলেন, জল খেলেন, হাত ধুয়ে বাইরে থেকে ভিতরে এলেন। তুমি জানো এখানের ক্যাম্পে কি হয়? গার্ড সাহেব জিজ্ঞেস করলো। না স্যার, শুনি মালগাড়ি ভর্তি করে গুলিগোলা আসে। ননসেন্স। প্রিজনার্স অফ ওয়ার রাখা হয়, যুদ্ধবন্দি ক্যাম্প আছে, বিশাল ক্যাম্প। আমার মনে পড়ল প্যাসেঞ্জার ট্রেনের কথা। জানলায় জাল, ধোঁয়াটে কাঁচ। বললাম, এখন বুঝতে পারছি স্যার। তাছাড়া হাত পা কাটা উন্ডেড সোলজারদেরও চিকিৎসা করা হয়, মরে গেলে গোড় দেওয়া হয়। জানো তুমি? আমি চমকে উঠলাম। আমি কিছুই জানি না। মালগাড়ি দেখে ভাবতাম, মালগাড়িতে হাজার রকমের জিনিস আসে, খাবার দাবার, বিছানা, ওষুধপত্র, ক্যাম্পের নানা জিনিস। টিফিন ক্যারিয়ার গোছানো হয়ে গিয়েছিল। গার্ড সাহেবের একটা সিগারেট ধরালো, আমাকেও দিল একটা। বলল, থ্যাংক ইউ বাবু। আমি আমার গাড়িতে ফিরে চললাম। ড্রাইভাররা কি অবস্থায় আছে দেখি গে, কিন্তু তোমায় সাবধান করে দিয়ে যাচ্ছি বাবু, বি কেয়ারফুল। আমার মনে হচ্ছে এদিকে কিছু একটা ঘটেছে। কি হয়েছে আমি বলতে পারবো না। সামথিং পিকুলিয়ার। ম্যাগনেটিক ডিস্টারবেন্স, না কেউ এসে নতুন ধরনের বোমা ফেলে গেল, কিছুই বুঝতে পারছি না। কত মাছি, লাখ লাখ।
গার্ড সাহেব চলে গেল। স্টেশন ঘরের দরজা বন্ধ করে আমি কোয়ার্টার্সের দিকে আসছিলাম। দূরে গাড়িটা দাঁড়িয়ে আছে, জ্যোৎস্নার আলোয় ধপধপ করছে সব। হঠাৎ চোখে পড়ল মালগাড়িটা কিসে যেন ঢাকা পড়ে যাচ্ছে। তারপর দেখি মাছির বন্যা আসছে যেন। দেখতে দেখতে আমার কাছে এসে পড়ল। বৃষ্টি পড়ার মতন মাছি পড়ছিল। ভয়ে ঘেন্নায় আমি ছুটতে শুরু করলাম। ছুটতে ছুটতে এসে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। মরে যাবার অবস্থা। ঘুম ভাঙল পরের দিন। হরিয়া ডাকছিল। দরজা খুলে বাইরে আসতেই বলল, বাবু জলদি গাড়ি আয়া। স্টেশনে গিয়ে দেখি একটা প্যাসেঞ্জার ট্রেন। সেই জানলায় জাল লাগানো ধূসর কাচের আড়াল। ওষুধের গন্ধ ছড়াচ্ছে প্ল্যাটফর্মে। গার্ড সাহেব কাগজ সই করাতে এগিয়ে এলো। তাকিয়ে দেখলাম গতকালের সেই গার্ড সাহেব তো নয়, নতুন মানুষ। কিছু বলতে যাচ্ছিলাম আমি, গার্ড সাহেব এমন চোখ করে তাকালো যেন আমাকে ধমক দিল। কথা বলতে বারণ আছে। আমি চুপ করে গেলাম। কাগজ সই করে ফেরত দিলাম গার্ডকে। কিন্তু বুঝতে পারলাম না গতকালের মালগাড়ি, অত মাছি, সেই গার্ড সাহেব কোথায় গেল। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের এই ছোট গল্পটি, একটি ভৌতিক মালগাড়ি ও তার গার্ড সাহেব। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।